প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 65 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 65-র মধ্যে কি বলা হয়েছে। পৃষ্ঠা নং 65-র একদম হেডিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে তৃতীয় ও চতুর্থ সেশন। তারপরে বলা হয়েছে এবার শক্তির প্রসঙ্গে আসা যাক। নৌকাটিকে গতিশক্তি করতে শক্তির যোগান এলো কোথা থেকে? আবার দলে বসে একই অধ্যায়ের বাকি অংশ অর্থাৎ শক্তি, ক্ষমতা, শক্তির বিভিন্ন রূপ ও রূপান্তর, শক্তির নিত্যতা ইত্যাদি বিষয়গুলো পড়ে নাও। দলের সবার সাথে আলোচনা করো। এবার আবার ভেবে দেখো, নৌকার গতিশক্তি কোথা থেকে এলো? নৌকার রাবার ব্যান্ড যখন তুমি বল প্রয়োগের মাধ্যমে পেঁচিয়ে নিয়েছ, তাতে যে স্থিতিশক্তি জমা হয়েছে সেটাই পরবর্তীতে নৌকার গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। এরপরে বলা হয়েছে এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি আর স্থিতিশক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায়। সো প্রিয় বন্ধুরা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দেওয়া হয়েছে। তো মূলত হচ্ছে যে 65 পৃষ্ঠার মধ্যে এই চকটি হচ্ছে যে আমাদের মেইন কাজ। এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই 65 পৃষ্ঠার সমাধান। তো এখানে প্রথমত যে ইনস্ট্রাকশনটি দিয়েছে সেটি হচ্ছে যে এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি আর স্থিতিশক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায়। তো এখানে আনসারটি আমরা এইভাবে দিয়েছি, কোনো ভারী বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে উপরের দিকে উঠতে থাকবে এবং তার বেগ ক্রমশ কমতে থাকবে। এই অবস্থায় গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। আবার বস্তুটির উপর থেকে নিচের দিকে ছেড়ে দিলে এটির নিচের দিকে পড়তে থাকবে। এই অবস্থায় স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে তোমাদের 65 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা দেখি এরপরে কি বলা হয়েছে। এরপরে এখানে বলা হয়েছে যে এবার নিজেদের খেলনা উদ্ভাবনের পালা। নিজেদের উদ্ভাবিত খেলনা নিয়ে শ্রেণীকক্ষেই তোমার একটা মেলার আয়োজন করতে পারো, যেখানে সব দল তাদের বানানো খেলনাগুলো সাজিয়ে রাখবে অন্যদের দেখার জন্য। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে খেলনা বানানোর শর্ত দুটি। একটি শর্ত হচ্ছে যে শুধু সাজিয়ে রাখার মতো কিছু বানালে হবে না, সেটির কোনো বিশেষ চমকও থাকতে হবে। অর্থাৎ কোনো খেলনা গাড়ি, নৌকা, এরোপ্লেন যা চালানো যায়, কিংবা হতে পারে গুলতি দিয়ে বানানো কোনো নতুন ধরনের খেলনা। মাথায় রেখো, শক্তির কোনো না কোনো রূপ থেকে অন্য রূপে রূপান্তর এই খেলনার মডেলে দেখাতে হবে। এরপরে 2 নম্বর শর্ত হচ্ছে যে খেলনা বানাতে গিয়ে কোনো দামি খরচ সাপেক্ষ উপকরণ ব্যবহার করা যাবে না। আশপাশেই পাওয়া যায় এমন উপকরণ ব্যবহার করবে। সবচেয়ে ভালো হয় ফেলে দেওয়া উপকরণ ব্যবহার করলে। তোমাদের খেলনার নকশায় অন্তত একটা উপকরণ থাকা দরকার, তোমরা ব্যবহার না করলে যেটির ঠিকানা হতো ডাস্টবিন। এর ফলে আবর্জনা কমবে, পরিবেশেরও উপকার হবে। ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে তোমাদের 65 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।